শিলিগুড়ি করিডোরের কাছে রাত্রি ছিল অস্বাভাবিক শান্ত। দূরে পাহাড়ের কিনারা ঘেঁষে আলোর রেখা দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল যেন বিশাল কিছু তৈরি হচ্ছে বা চলছে। গ্রামের প্রবীণরা ফিসফিস করে বলছিলেন, ধুবড়ি ঘাটিতে নতুন কিছু বসানো হচ্ছে। এত সেনা এক রাতে কোথা থেকে এলো? আকাশে তখনও ড্রোনের আওয়াজ, রাফায়েল যুদ্ধবিমান শব্দ না করেই উড়ে যাচ্ছিল। কিন্তু নিচে সীমান্তের জমি কাঁপছিল আওয়াজে নয়, বরং একটি অজানা আশঙ্কায়। নয়াদিল্লি দাবি করছে এটি শুধু চিকেন নেক করিডোর রক্ষার ব্যবস্থা, কিন্তু সীমান্তের পরিস্থিতি অন্য কথা বলছে। কারণ করিডোর সুরক্ষার জন্য কেউ এতটা ভয়ঙ্কর প্রস্তুতি নেয় না যদি না সে নিজের ভবিষ্যৎ নিয়ে ভেতরে ভেতরে চিন্তিত থাকে। ভারত সীমান্তের একদম কাছে 3টি নতুন সামরিক ঘাঁটি বানিয়েছে। এগুলি হলো আসামের ধুবড়ি, বিহারের কিষানগঞ্জ এবং পশ্চিমবঙ্গের চোপড়া। সরকার বলছে এটি স্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থা, কিন্তু ইন্ডিয়া টুডে এবং ইন্ডিয়ান এক্সপ্রেসের সামরিক বিশেষজ্ঞরা জানিয়েছেন এটি আসলে ভারতের অপারেশনাল রেসপন্স জোন বা জরুরি সারাদান এলাকা পরিকল্পনার অংশ। এই প্রতিটি ঘাঁটিতে বসানো হয়েছে রাফায়েল যুদ্ধবিমানের স্কোয়াড্রন, ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র রেজিমেন্ট এবং 3 স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর মধ্যে রয়েছে রাশিয়ার S-400, ইসরায়েলের MR-SAM এবং ভারতের নিজস্ব আকাশ মিসাইল। এই অস্ত্রগুলোর ক্ষমতা শুধু রক্ষা করা নয়, আক্রমণ করারও। এগুলো মাত্র কয়েক মিনিটে 400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। প্রশ্ন উঠছে, তাহলে ভারতের লক্ষ্য কী? বাংলাদেশ সীমান্তের কাছেই বিশাল সামরিক প্রস্তুতি। দিল্লির কূটনৈতিক বার্তা, আমরা নজর রাখছি। তবে বাংলাদেশের অনেকে বলছেন এটি কেবল নজরদারি নয়, এক ধরনের মানসিক চাপ তৈরি করার কৌশল। বাংলাদেশ এখন আর ভারতের আগের মতো সহযোগী রাষ্ট্র নয়। সাম্প্রতিক সময়ে চীনের সাথে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি, পাকিস্তানের সাথে সামরিক প্রশিক্ষণ এবং কূটনৈতিক ঘনিষ্ঠতা, এমনকি তুরস্কের সাথে প্রতিরক্ষা চুক্তি, সব মিলিয়ে দিল্লির কপালে ভাঁজ পড়েছে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অন্যতম গুরুত্বপূর্ণ। অন্যদিকে পাকিস্তান ইতোমধ্যে বাংলাদেশের নৌবাহিনীকে প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা প্রযুক্তি দিয়ে সাহায্য করার আগ্রহ দেখিয়েছে। তুরস্ক ড্রোন এবং সামরিক সফটওয়্যার সরবরাহ করছে। কিন্তু ইতিহাস বলে, যে ভয়ে অস্ত্র ধরে সে আসলে শক্তিশালী নয়, দুর্বল। ধরে নেওয়া যাক পরিস্থিতি খারাপ হলো, ভারত হয়তো সীমিত বিমান হামলা বা টার্গেটের স্ট্রাইক চালালো, যেমন ফেনী বা রংপুরের কোনো এলাকা লক্ষ্য করলো। তখন বিশ্বের প্রতিক্রিয়া কী হবে? বিশেষজ্ঞরা বলছেন চীন প্রথমে কূটনৈতিকভাবে খুব সক্রিয় হবে। বাংলাদেশ চীনের BRI প্রকল্পের অংশীদার, তাই আক্রমণ মানে চীনের স্বার্থে আঘাত। বেজিং তখন জাতিসংঘে কঠোর প্রতিক্রিয়া জানাবে, দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া বাড়াবে এবং স্যাটেলাইট দিয়ে নজরদারি জোরদার করবে। পাকিস্তানও চুপ থাকবে না। দিল্লির সাথে তাদের পুরনো শত্রুতার কারণে ইসলামাবাদ এই ঘটনাকে ভারতের আগ্রাসী নীতির প্রমাণ হিসেবে তুলে ধরবে। তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াও একযোগে আন্তর্জাতিক মঞ্চে ভারতকে চাপে ফেলবে। এর ফলে বাংলাদেশের প্রতি নৈতিক ও কূটনৈতিক সমর্থন বাড়বে, যা ভারতের জন্য নতুন এক মাথা ব্যথা হবে। কিন্তু আমেরিকা বা যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন, তারা সরাসরি যুদ্ধ চায় না, কিন্তু তারা ভারতকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়। এটি ছোটোখাটো সংহত ভারতকে পুরোপুরি তাদের উপর নির্ভরশীল করে ফেলতে পারে। তারা প্রকাশ্যে নিন্দা করবে, যেমন মানুষের অধিকার লঙ্ঘন বা আন্তর্জাতিক আইন ভাঙার কথা বলে। কিন্তু গোপনে তারা হয়তো বলবে, তুমি যদি আমাদের সাথে প্রতিরক্ষা চুক্তি করো তাহলে আমরা এই ঘটনা ভুলে যাব। এভাবে তারা ভারতকে নিজেদের সামরিক নিয়ন্ত্রণে আনবে এবং এশিয়ায় চীনের প্রভাব সামাল দিতে ব্যবহার করবে। অর্থাৎ বাংলাদেশকে আক্রমণ করা ভারতের জন্য শুধু নৈতিক ভুল নয়, এটি হবে ভূ রাজনৈতিকভাবে নিজেদেরই ক্ষতি করা। ভারতের উদ্বেগের আরেকটি নাম হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আন্তর্জাতিক মহলে তার প্রভাব অনেক বেশি। ওয়াশিংটন, প্যারিস, লন্ডন, সব জায়গায় তার গ্রহণযোগ্যতা অপরিসীম। তিনি চাইলে পশ্চিমা রাষ্ট্রগুলোর সাথে সমন্বয় করে ভারতের আগ্রাসন ঠেকাতে পারেন, কেবল কূটনীতিতেই নয়, সামরিক প্রতিরক্ষাতেও। দিল্লি জানে ডক্টর ইউনূসের বাংলাদেশে হামলা মানে সরাসরি পশ্চিমাদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়া। এই কারণে তারা সীমান্তে সেনা বসিয়েও গুলি ছুটতে পারছে না, কারণ প্রতিটি গুলি কূটনৈতিকভাবে তাদের জন্য বুমেরাং হয়ে ফিরে আসবে। যে রাষ্ট্র নিজেই অসংখ্য জাতিগত সংকটে জর্জরিত, সে অন্যকে ভয় দেখিয়ে শান্ত থাকতে পারে না। কাশ্মীর, মণিপুর, নাগাল্যান্ড, আসাম, প্রতিটি রাজ্য এখন বিক্ষুব্ধ। নাগাল্যান্ডের সেনাবাহিনী অপারেশন ব্লু বার্ডের নামে শত শত মানুষ হত্যা করেছে। মণিপুরের সাম্প্রতিক জাতিগত দাঙ্গা ভারতের অভ্যন্তরীণ ভাঙনের গভীর ইঙ্গিত দেয়। আর এই সমস্ত রাজ্যগুলিকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রাখার একমাত্র সরু পথই হল শিলিগুড়ি করিডোর, মাত্র 22 কিলোমিটার প্রশস্ত এক করিডোর। যদি কোনোদিন এই করিডোর বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে ভারতের উত্তর পূর্ব 7 রাজ্য কার্যত বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতার পথে হাঁটা শুরু করবে। তাই নয়াদিল্লির ভয় আসলে এই করিডোরটাকেই ঘিরে। বাংলাদেশ নয়, আসলে নিজের অভ্যন্তরীণ আগুন থেকে বাঁচতেই ভারত সীমান্তে যুদ্ধ সাজাচ্ছে। রাতের শেষ প্রহরে চোপড়া ঘাটির আকাশে আবার ভেসে উঠল একটি রাডার বিম। ভারতীয় সেনারা চুপচাপ সিগন্যাল দিচ্ছে, অবজেক্ট মুভিং ইন নর্থ ইস্ট ট্র্যাক। অন্য পাশে বাংলাদেশ সীমান্ত চৌকিতে কর্তব্যরত সেনা তাকিয়ে আছেন অন্ধকারে, চোখে সিগন্যাল লাইটের প্রতিফলন। দু দেশের মাঝখানে শূন্যতার মতো নীরবতা। দূর থেকে শোনা গেল ট্রেনের হুইসেল। শিলিগুড়ি করিডোর পেরিয়ে যাচ্ছে মালবাহী ট্রেন।
সেই শব্দের মধ্যে যেন মিলেমিশে যাচ্ছে সীমান্ত রাজনীতির আসন্ন ঝড়ের ইঙ্গিত। প্রশ্নটা এখন কেবল কূটনীতির নয়, ইতিহাসেরও। ভারত কি সত্যি নিজেকে রক্ষার জন্য অস্ত্র তুলেছে, নাকি নিজের ভেতরের ভয়কে ঢাকতে নতুন শত্রু বানাচ্ছে? কুয়াশা ঘন হতে হতে আকাশে মিশে গেল শেষ আলো, আর সীমান্তের বাতাসে ভেসে উঠল নিঃশব্দ সতর্কবার্তা। যুদ্ধ শুরু হলে এবার মানচিত্র বদলাবে।